পড়াশোনা সংক্রান্ত একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করব। এবং তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ শর্ট প্রশ্নের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি। 1 গণিত 10 = 10। তো কয়ের দাগে যেটা দিয়েছে দেখে নাও, 7-এর 10কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। অর্থাৎ এটাকে তোমাদেরকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এটার অ্যান্সার আমরা কীভাবে করব দেখে নাও। এখানে 7-এর 10 বলেছে, অর্থাৎ 7-এর 10টা আমরা কীভাবে লিখতে পারি, অর্থাৎ 7কে আমাদেরকে 10 দিয়ে ভাঙতে হবে, বা আমরা এটা এভাবে ওপরে যেটা আছে সেটা লিখে দাও 7, এবং নিচে একটা একের পর কটা শূন্য রয়েছে, একটা শূন্য, তাই একটা ঘরের আগে দশমিক হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 0.7। পরের প্রশ্নতে চলে যাচ্ছি, ক্ষয়ের দাগের 0.1 এবং 0.01 এর মধ্যে বৃহত্তমটি নির্ণয় করো। অর্থাৎ 0.1 এবং 0.01 এই দুটির মধ্যে কোনটি বড় সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো কিভাবে করবে? এটা করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা লিখবে। প্রথমে আছে 1, দেখে নাও 0.1 আছে, তো 1 লিখলে, এবং তার নিচে দশমিকের পরে দেখে নাও একটা সংখ্যা রয়েছে, তাহলে কিন্তু তোমরা এখানে শূন্যর জন্য একটা 1 লিখবে, এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দিবে। তাই এখানে হচ্ছে 1-এর 10। এবং এটাকে যদি আমরা দেখি যে এখানেও 0.01, এখানে 1 আছে, তো আমরা এখানে 1 লিখছি, এবং তার নিচে এই শূন্য থাকার কারণে 1 লিখলাম, এবং দশমিকের পরে এখানে কটা সংখ্যা রয়েছে, একটা, দুটো, তাই এখানে আমরা দুটো শূন্য দেবো। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো এই দুটোর মধ্যে কোনটা বড়। এই দুটোর মধ্যে কিন্তু 1/100 এটা হচ্ছে আমাদের বড়। তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি, অতএব এখানে উত্তর হচ্ছে 0.01। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গয়ের প্রশ্নটা দেখে নাও, 3-এর বর্গ প্লাস 4-এর বর্গ সমান কত এর বর্গ? অর্থাৎ 3-এর বর্গ তোমাদেরকে বের করতে হবে এবং 4-এর বর্গও বের করতে হবে। সেটাকে বলতে হবে সেটা কার বর্গ। আমরা জানি 3-এর বর্গ সমান কত, 3-এর বর্গ হচ্ছে 9, এবং 4-এর বর্গ সমান কত, 4-এর বর্গ হচ্ছে 16। তো এবার এই দুটোকে আমরা যদি যোগ করি, অর্থাৎ 9 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 9 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 25, তাই তো? 25। এই 25টা কার বর্গ? 25টা কার বর্গ? 5 5 25, তাই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 5। তাহলে কত এর বর্গ হবে? এটা আমাদের 5 হবে। আচ্ছা, তারপর দেখে নাও, 3070.94কে স্থানীয় মানে বিস্তার করো। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তোমরা পারবে। তো যদি আমি করি 3070, অর্থাৎ আমাদের এখানে কি কি রয়েছে, 3000 রয়েছে, তারপর যোগ চিহ্ন দিলে, আর কি রয়েছে, 70 রয়েছে, এবং এখানে যে দশমিকের পরে যে সংখ্যাটা দেওয়া আছে 0.94, এটাকে কিন্তু ভালোভাবে ভাঙতে হবে। অর্থাৎ কীভাবে ভাঙবে, এখানে যোগ চিহ্ন দিয়ে দেবে, দিয়ে এক এক করে ভাঙবে। প্রথমে কত আছে, 9, তাহলে 9 লিখলে, এবং 9-এর দেখো দশমিকের পরে 9-এর একটাই সংখ্যা রয়েছে, তাই এখানে 1-এর পর 0 দিলে, এবং তারপরে কত রয়েছে, 4 রয়েছে, 4 দিলে। তো 4টা কত ঘরের পর রয়েছে, দুটো ঘরের পর, তাই এখানে দুটো শূন্য হবে 1-এর পর। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলে যাব। ইঙ 3 7 8 9 0 এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে তোমাদেরকে 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে, কিন্তু ক্ষুদ্রতম লিখতে হবে। ক্ষুদ্রতম মানে কি, ছোট লিখতে হবে। তাহলে ছোট সংখ্যা যদি আমরা লিখি এখানে, তাহলে কত হবে? প্রথমে এখানে আমাদের কত হবে ছোট সংখ্যা, 3 7 8 9 0-এর মধ্যে ছোট কত, 3। শূন্য কিন্তু প্রথমে নেওয়া যায় না, তাই আমরা এখানে 3 নেব, তারপর আমরা শূন্যটা নেব। তারপর এখানে আমরা 7 নিতে পারি, 8 নিতে পারি, 9 নিতে পারি, কারণ এটা পরপর ছোট থেকে বড় সাজানো হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল। চয়ের দাগের প্রশ্ন, গোলক ও বৃত্তের পার্থক্য কি? তো এখানে উত্তরটা করা আছে, দেখে নাও। গোলকের আয়তন আছে এবং বৃত্তের কিন্তু শুধুমাত্র ক্ষেত্রফল আছে। তারপরের প্রশ্ন, 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত? অর্থাৎ 16 সংখ্যাটিকে প্রথমে বর্গমূলে প্রকাশ করতে হবে, এবং সেই বর্গমূলটার বর্গমূল কত তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটার অ্যান্সারটা এভাবে করবে। 16 সংখ্যাটির বর্গমূল আমরা কত জানি, 16-র বর্গমূল হচ্ছে আমাদের 4।
কারণ 4 4 16 হয় আমরা জানি। সেই 4 এর আবার বর্গমূল কত হবে? 4 এর বর্গমূল হবে আমাদের 2, কারণ আমরা জানি 2 দিয়ে 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। নেক্সট প্রশ্ন, লোক সংখ্যা ও সময়ের মধ্যে কিরূপ সম্পর্ক হয়? তো আমরা জানি লোক সংখ্যা ও সময়ের মধ্যে সবসময় লোক সংখ্যা ও সময়ের মধ্যে সবসময় কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। ব্যস্ত সম্পর্ক, এটা আমরা লিখতে পারি। ব্যাস। তারপরের প্রশ্ন, ঝ, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? এটা আমরা সবাই জানি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, পিটপালিঙ্গ, একটি ত্রিভুজের সবচেয়ে কম কটি সূক্ষ্মকোণ থাকতে পারে? এটা হবে একটি ত্রিভুজের সবচেয়ে কম, আমরা জানি একটি ত্রিভুজের সবচেয়ে কম সূক্ষ্মকোণ কিন্তু 2টিই থাকতে পারে, কারণ 3টি হয় না। কারণ আমরা জানি সূক্ষ্মকোণের মান হচ্ছে একটি ত্রিভুজে যখন আমরা সূক্ষ্মকোণ করি তখন সূক্ষ্মকোণের মানের নির্দিষ্ট একটা মান থাকে। এখানে আমরা লিখতে পারি যে 2টি, অ্যান্সার হচ্ছে 2টি। ট, একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা কিরূপ ভগ্নাংশ হবে? অর্থাৎ একটা প্রকৃত ভগ্নাংশ যেখানে তোমাদের লব ছোট এবং হর বড় হবে, এটা প্রকৃত ভগ্নাংশ। এবং যদি আমরা করি এখানে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটা কিরকম হবে? সেটা উপরে বড় সংখ্যা হবে আর নিচে ছোট সংখ্যা হবে। এই দুটোর যোগফল যদি আমরা করি তাহলে সেটা কি ভগ্নাংশ হবে? তাহলে 7 + 14, ঠিক আছে? তাহলে 7 2 7 7 হচ্ছে 7 2 4 আর 14 14 107 গুণ 7, তাহলে এটা যদি আমরা 7 আর 4 করি তাহলে 11 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 14 হচ্ছে। 11 14 হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু কি হবে? একটি প্রকৃত ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা কিরূপ ভগ্নাংশ হবে? সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে। অ্যান্সার হবে অপ্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত ভগ্নাংশ। নেক্সট, ঠ, একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তো বাহু আমাদের এখানে কত দিয়েছে? 1 দিয়েছে, তাহলে 1 এর স্কয়ার কত হয়? আমরা সবাই জানি 1 এর স্কয়ার কিন্তু 1ই হয়। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহু যদি 1 সেমি হয় তার ক্ষেত্রফল 1 সেমি হবে, অর্থাৎ তার ক্ষেত্রফল হবে 1 বর্গ সেমি।